পরিসংখ্যান নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের এই একটিমাত্র ক্লাসে তোমাদের পরিসংখ্যান অর্থাৎ অধ্যায় 17 নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। শুধুমাত্র একটি ক্লাসেই আমি পুরো পরিসংখ্যান শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রতি বছরই এসএসসি পরীক্ষায় পরিসংখ্যান থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং এখানে 10 পাওয়া খুবই সহজ। পরিসংখ্যান থেকে আমরা ইজিলি 10 মার্ক তুলতে পারবো। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে এসএসসিতে পরিসংখ্যান বলতে মূলত কি বোঝায়। তো এসএসসিতে পরিসংখ্যান বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে 1 নম্বর গড় নির্ণয়, মধ্যমা নির্ণয়, প্রচুরক নির্ণয়, আয়তলেখ অঙ্কন, গণসংখ্যা বহুভুজ অঙ্কন এবং অজীব রেখা অঙ্কন। এই 6টি জিনিস, এই 6টি টপিক যদি আমরা খুব সুন্দরভাবে বিস্তারিত সহকারে বেসিক বুঝে বুঝে পড়তে পারি বা করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি, তাহলে এসএসসিতে ইজিলি আমরা প্রত্যেকেই 10-এ 10 পাবো। তো আজকে আমি গড় নির্ণয়, মধ্যমা নির্ণয় এবং প্রচুরক নির্ণয় এই 3টি টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আয়তলেখ অঙ্কন, গণসংখ্যা বহুভুজ অঙ্কন এবং অজীব রেখা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গড় নির্ণয়। গড় নির্ণয় সম্পর্কে আজকের এই ক্লাসটি করার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা বেসিক থেকে করতে চাই। গড় নির্ণয় আসলে কি? দেখো এখানে কয়েকটি সংখ্যা দিয়েছে এবং বলা হয়েছে যে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তো মূলত আমরা সাধারণত গড় বলতে যেটা করি, ইতিমধ্যেই তোমরা কিন্তু পূর্ববর্তী শ্রেণীতে এই ধরনের গড় নির্ণয় করতে শিখেছো। এরকম যদি কিছু করে যদি আমাদেরকে গড় নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? এখানে যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। এখানে যেমন দিয়েছে 20, আমরা 20 যোগ 25 যোগ 40 যোগ 50 যোগ 60 যোগ 64 যোগ 10 এই সংখ্যাগুলো যোগ করার পর এখানে জয়টি সংখ্যা আছে তয়টি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। যেমন এখানে কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, এখানে 60টি সংখ্যা দিয়েছে। তো আমরা এই 60টি সংখ্যা প্রথমে যোগ করার পর 7 দিয়ে ভাগ করব। আমরা খুব সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেটরে এটা কিন্তু করতে পারবো। তো এটা সম্পর্কে এটা পরীক্ষায় তোমাদের আসবেও না, কারণ তোমরা এখন এসএসসিতে পড়ো, তোমাদের একটু হাইয়ার লেভেলের গড় নির্ণয় আসবে। তো আমরা এখন যদি এই প্রশ্নটি দেখি, তাহলে আমরা গড় নির্ণয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। তো এখানে বলা হয়েছে নিচে কোনো একটি শ্রেণীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, প্রাপ্ত নম্বরগুলোর গাণিতিক গড় নির্ণয় করে। এখানে কি বলেছে? গাণিতিক গড়। গড় কিন্তু 3 ধরনের হয়, আমি যেটা প্রথমেই দেখালাম বেসিক একদম। এরপরে এখানে যে প্রশ্নটি দিয়েছে গাণিতিক গড়, গাণিতিক গড় আবার আরেকভাবে নির্ণয় করতে হয় এবং আরেকটি গড় রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা তোমাদের প্রতি বছরই পরীক্ষায় আসে, তোমাদের সময়ও আসবে ইনশাআল্লাহ। তো এই গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতির গড় এই দুটো গড় আমরা আজকে শিখব কিভাবে নির্ণয় করতে হয়। তো গাণিতিক গড়ও তোমাদের আসতে পারে, গাণিতিক গড় যদিও বেশি একটা আসে না, কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা তোমাদের আসবেই, মাস্ট, এটা অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। পরীক্ষায় এখানে 4 নাম্বার আসবেই। তো আমরা প্রথমেই গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে যে প্রশ্নটি দিয়েছে দেখো, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, শ্রেণীব্যক্তি দিয়েছে এবং গণসংখ্যা দিয়েছে। তোমাদের প্রশ্নে কিন্তু এটা দেওয়াই থাকবে। এই ধরনের যে সংখ্যায় থাক, তোমরা যদি নিয়মটা জানো তাহলে তোমরা কিন্তু সব ধরনের অঙ্কই করতে পারবো, গড় নির্ণয়ের সব অঙ্কগুলোই করতে পারবে। তো আমরা এখন গড় নির্ণয়টা শিখি। তো আমাদেরকে যদি গাণিতিক গড় নির্ণয় করতে বলে, তাহলে আমরা যে এভাবেই লিখব, নিম্নে গাণিতিক গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করা হবে। আমাদেরকে একটি সারণী তৈরি করতে হবে বা একটি ছক তৈরি করতে হবে। এই ছকে কি কি থাকবে? দেখো এই ছকে থাকবে শ্রেণীব্যক্তি থাকবে, শ্রেণী মধ্যমান থাকবে, গণসংখ্যা থাকবে এবং এফআই এক্সআই থাকবে। এগুলো কি আমি তোমাদেরকে একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। তো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এটা আমরা কোথায় পাবো? এটা মূলত আমাদের এই প্রশ্নেই দেওয়া থাকবে। এখানে যদি আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে দেখো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এটা কিন্তু প্রশ্নেই দেওয়া থাকবে। আমরা কি করব? জাস্ট সেগুলোই এখানে তুলবো, এইভাবে ছক আকারে লম্বাভাবে তুলবে। দেখো শ্রেণীব্যক্তি ওখানে কিন্তু 21 থেকে 30 প্রথমে দেওয়া ছিল, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এখানে শ্রেণীব্যক্তি, এখানে শ্রেণী ব্যবধান কত? দেখো তো একটা থেকে আরেকটার মধ্যে কতগুলো আছে? 21 থেকে 30 মধ্যে এখানে ব্যবধান কিন্তু 10। আমরা যদি গণি 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, অর্থাৎ ব্যবধান 10। এই ব্যবধানটা আমি কেন তোমাদেরকে দেখলাম? এটা কিন্তু প্রয়োজন আছে, শ্রেণী ব্যবধান প্রয়োজন রয়েছে, অর্থাৎ এই 21 এবং 30-এর মাঝে আরও 10টা ব্যবধান রয়েছে। তো এরপর আমরা গণসংখ্যাগুলো লিখব। এই সবগুলো গণসংখ্যাকে আবার এফআই দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকেই এফআই দ্বারা প্রকাশ করা হয় এবং মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। মোট গণসংখ্যা আমাদের প্রয়োজন। তো আমাদেরকে গাণিতিক গড় নির্ণয়ের জন্য এই দুটো তো আমাদের দেওয়া থাকবে, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে। আমাদেরকে কি কি নির্ণয় করতে হবে? একটা নির্ণয় করতে হবে শ্রেণী মধ্যমান এবং এফআই এক্সআই। শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে এবং এফআই এক্সআই নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যমান এবং এফআই এক্সআই আমরা
নির্ণয় করবে। এখন প্রশ্ন হলো শ্রেণী মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব? শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণী মধ্যমান নির্ণয় করা খুবই সহজ। এখানে যে শ্রেণীব্যাপ্তি তোমাদেরকে দেয়া থাকবে প্রশ্ন, এই শ্রেণীব্যাপ্তি দুটি যোগ করবে। 21 যোগ 30, 21 যোগ 30 কত হয়? 51 হয়। এই 21 যোগ 30কে যোগ করার পর তোমরা 2 দ্বারা ভাগ করবে। 21 যোগ 30 ভাগ 2, তাহলে কত হবে? 25.5। 21 যোগ 30 যোগ করার পর 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে? 25.5। এভাবেই আমরা আবার 31 যোগ 40 যোগ করব, যোগ করার পর 2 দ্বারা ভাগ করব। 31 যোগ, এই দুটোকে আমরা যোগ করব, যোগ করার পর 2 দ্বারা ভাগ করব। এটাই হচ্ছে শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র। তোমাদেরকে এমসিকিউ এ বা ক নম্বরে আসতে পারে যে শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র কি? শ্রেণী ঊর্ধ্বমান যোগ শ্রেণী নিম্নমান ভাগ 2। এটাও তোমরা উপরে কিন্তু দেখিয়ে দিতে পারো, এখানে উপরে তোমরা এই মধ্যমানের নির্ণয়ের সূত্রটা দেখিয়ে দিতে পারো। তাহলে 31 যোগ 40, তাহলে ভাগ 2 করলে কত হয়? তোমরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্যালকুলেটরে হিসাব করবে, বিন্দুমাত্র তোমাদের কোনো সমস্যা হবে না। 35.5, 31 যোগ 40 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 35.5। এরপর দেখো এগুলোর মধ্যে ব্যবধান কত আছে? 25 এবং 35-এর মধ্যে ব্যবধান হচ্ছে 10। এভাবেই আমরা 10 ব্যবধান দিয়ে এগিয়ে, আর কিন্তু আমাদের হিসাব করতে হচ্ছে না, এভাবে আমরা 10 করে এগিয়ে যাব। দেখো 35-এর সাথে 45 10 যোগ করলে হচ্ছে 45, আবার 45-এর সাথে 10 যোগ করলে হচ্ছে কত? 55। আর কিন্তু আমাদেরকে হিসাব করতে হচ্ছে না, আমরা শুধু 10 করে এগিয়ে যাব। আবার 55-এর সাথে 10 যোগ করলে হচ্ছে 65, 65-এর সাথে 10 যোগ করলে হচ্ছে 75, এবং 75-এর সাথে 10 যোগ করলে কত হবে? 85। খুব সহজেই কিন্তু আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে, 0.5 আর দিতে হবে। তো গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমাদেরকে যে দুটি জিনিস লাগবে, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান আমরা নির্ণয় করলাম, গণসংখ্যা আমাদের দেয়াই আছে, এবং এফআই এক্সআই। এফআই দেখো তো কি? এফআই হচ্ছে গণসংখ্যা এবং এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যমান। এফআই এক্সআই মানে হচ্ছে এই দুটোর গুণফল। এই যে শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যার গুণফলই হচ্ছে এফআই এক্সআই। এই দুটো আমরা জাস্ট গুণ করে এখানে বসিয়ে দেবো। খুব সুন্দর। দেখো গণসংখ্যাটা তোমরা কিন্তু এখানেও দিতে পারতে, তো এটা অদল বদল করা যাবে। তো আমাদেরকে এফআই এক্সআই নির্ণয় করার জন্য এগুলো শুধু গুণ করে দিই, এই দুটো গুণ করে দিতে হবে। তো 5 এবং 25.5 যদি তোমরা গুণ করো তাহলে কত হবে? তোমরা এটা জাস্ট ক্যালকুলেটরে কি করবে? হিসাব করবে। 127.5 হয়, আমি হিসাব করেছি, তোমরা জাস্ট একবার চেক করে দিও আমার কোনো ভুল হচ্ছে নাকি, তোমরাও একবার ক্যালকুলেটরে হিসাব করিও। তো এরপর আমরা কি করব? 35.5 যোগ 10কে আমরা কি করব? গুণ করব। তাহলে কত হচ্ছে আমাদের? 355। আমরা সবাই গুণ করতে পারি, এখন তো ক্যালকুলেটর রয়েছে, আমাদেরকে আলাদা করে কোনো খাটনি করতে হবে না, জাস্ট আমরা ক্যালকুলেটর চাপ দেব, এই গুণফলগুলো আমাদেরকে বের হয়ে যাবে। তো গাণিতিক গড় নির্ণয় কিন্তু খুব সহজ, জাস্ট একটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। তো এরপর 45.5 গুণন 15 কত হচ্ছে? 682.5, 682.5, এটা হচ্ছে 45.5 গুণন 15। এরপর 55.5 গুণন 20, 55.5 গুণন 20 হচ্ছে 1110, 1110। আমার লেখা একটু খারাপ, তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি বারবার বলতেছি সেজন্য। এরপর 65.5 থেকে আমরা 65.5 গুণন 25, তাহলে কত হচ্ছে? 1637.5, 1637.5। এরপর কত রয়েছে? 75.5 থেকে এখানে 5 রয়েছে, 1637.5, 75.5 গুণন 16, তাহলে কত হচ্ছে? 1208। তোমরা কিন্তু এই যে গুণগুলো আমি করতেছি তোমরা আরেকবার করবে, আমার কিন্তু ভুল হতে পারে, গুণ ভুল হতে পারে, কিন্তু নিয়মে কোনো ভুল নেই, এই নিয়মেই তোমরা করবে, তাহলে কোনো ভুল হবে না। এরপর 85.5 থেকে 7 গুণ করলে হচ্ছে 598.5। আমরা এইভাবে জাস্ট গুণ করে দেবো। এবার গুণ করার পর আমরা কি করব? এখানে যে গণসংখ্যা রয়েছে এই গণসংখ্যাগুলো আমরা হিসাব করব, গণসংখ্যাগুলো যোগ করব। 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 25 যোগ 16 যোগ 7, আমরা মুখে মুখেও হিসাব করতে পারবো অথবা আমরা ক্যালকুলেটরেও হিসাব করতে পারি। তো এগুলো যোগ করলে কত হচ্ছে? 98। এবং আমরা কি করব? এই এফআই এক্সআই যে আছে এগুলো আমরা যোগ করব। 127.5, 355, 682.5 যোগ 1110, তোমরা কিন্তু এগুলো হিসাব করিও, কারণ আমার ভুল হতে পারে। 1637.5, 1208 এবং 598.5, এগুলো আমরা যোগ করব। এটাকে বলা হয় সামেশন। এই চিহ্নটার মানে কি জানো? সমষ্টি, যোগফল।
সামেশন এক্সআই মানে হচ্ছে এই যে সামেশন যে এফআই এক্সআইটা রয়েছে এটার হচ্ছে সমষ্টি। এখন আমরা লিখব সমষ্টি কত হয়, সামেশন এফআই এক্সআই এর সমষ্টি হচ্ছে 5719। তোমরা এগুলো ক্যালকুলেটরে যা সিস্টেম করবে তা আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখন শুধু আমাদের কি সূত্র বসাবো আর অঙ্ক করব, আমাদের আর কোনো কাজ নেই। তো গণসংখ্যা গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমাদেরকে 4টি জিনিস বের করতে হবে, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, এফআই এক্সআই। তার মধ্যে শ্রেণীব্যাপ্তি এবং কি গণসংখ্যা দেওয়া থাকবে, আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করব। শ্রেণী মধ্যমান শ্রেণী উচ্চ, শ্রেণী ঊর্ধ্বমান এবং শ্রেণী নিম্নমান, এই দুটো যোগ করার পর 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে শ্রেণী মধ্যমান। এবং এফআই এক্সআই হচ্ছে এই শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা গুণ করার পর যেটা হবে সেটা আমরা পুরো কি করব, গণসংখ্যাগুলো যোগ করে এন দ্বারা, এন গণসংখ্যা মানে হচ্ছে এন, মোট গণসংখ্যা হচ্ছে এন, এন সমান 98। যতই হবে এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় অন্য অন্য থাকবে, গণসংখ্যা থাকবে 10, 20, 30, 40 এরকম যে কোনো সংখ্যা থাকতে পারে, তোমরা সেগুলো জাস্ট যোগ করবে। যোগ করার পর যেটা হবে সেটা এখানে লিখবে এবং এখানে যোগ করার পর যত হবে শত লিখবে। এখানে আমাদের কত হয়েছে 5719, সেটা আমরা লিখবো। এখন আসি গেল কাজ আমাদের শেষ। আমরা জাস্ট কি করব, সূত্রটা বসিয়ে দেব। সূত্র তোমাদের কি মুখস্থ রাখতে হবে, নিম্নে গাণিতিক গড় সমান সামেশন, এটাকে বলা হয় সামেশন মানে সমষ্টি এফআই এক্সআই, অর্থাৎ এই যে এফআই এক্সআই যে সমষ্টিটা আমরা বের করলাম এখানে এই যে এটা, আর ভাগ হচ্ছে এন মানে এটা, জাস্ট ওকে আমরা ভাগ করে দিলাম, আমাদের অঙ্ক শেষ। কত হচ্ছে 5719 আর ভাগ কত, ভাগ এন হচ্ছে 98। আমরা খুব সহজে এটা কি ক্যালকুলেটরে ভাগ করে দেব এবং ক্যালকুলেটরে ভাগ করলে আমাদের উত্তর কত হবে 58.36 আমাদের নির্ণয় গাণিতিক গড়। এই যে আমাদের প্রথমেই যে প্রশ্নটি দিয়েছিল, তো আমি যদি তোমাদেরকে প্রশ্নটা দেখাই, এখানে প্রশ্নটি দিয়েছে, দেখো এখানে কি বলতেছে যে গাণিতিক গড় নির্ণয় করে, এই প্রশ্নটি দিয়েছে এবং গাণিতিক গড় নির্ণয় করে। আমরা খুব সুন্দরভাবে প্রথমে ছক তৈরি করলাম, ছকে কি কি করলাম, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা এফআই এক্সআই আমরা নির্ণয় করলাম। নির্ণয় করার পর কি আমরা গণসংখ্যাটাকে যোগ করে এন সমান 98 লিখলাম, এই গণসংখ্যাটা যোগ করার পর 98 হয়েছে এবং এফআই এক্সআই আমরা যোগ করলাম, সামেশন এফআই এক্সআই 5719। তারপর আমরা কি করলাম, নির্ণয় গাণিতিক গড়ের সূত্রটা আমরা দিলাম, এই সামেশন এফআই এক্সআই ভাগ এন। আমরা এফআই এক্সআই এর মান কত পেয়েছি, এই যে এখানে 5719 আর ভাগ হচ্ছে এন 98 পেয়েছি। আমরা ক্যালকুলেটর জাস্ট কি করব, আমরা ভাগ করে দেব, ভাগ করার পর যেটাই হবে সেটাই হচ্ছে 58.36। তো এটাও তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায়, কিন্তু যেটা তোমার পরীক্ষায় আসবে 100% শিওর থাকো সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো যদি উল্লেখ করে দেয় তাহলে আমাদেরকে কিন্তু এভাবে গড় নির্ণয় করলে হবে না, সংক্ষিপ্ত পদ্ধতিতেই আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। যেমন এখানে যদি আমরা একটি প্রশ্ন, তো আমি তোমাদেরকে দেখাই, এখানে আমি একটি প্রশ্ন তৈরি করেছি যে নিম্নে কোনো একটি স্কুলের বাংলা বিষয়, এখানে কিন্তু কি এখানে আমি প্রশ্ন দিয়েছি বাংলা বিষয়, তোমাদের অন্য কোনো বিষয় দিতে কোনো খরচের লিস্ট দিতে পারে, কিন্তু প্রশ্ন একটা দিবে এবং শেষে বলবে যে নম্বরগুলোর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখানে উল্লেখ করে দিবে যে সংক্ষিপ্ত, তোমাদের প্রশ্নে তো অবশ্যই এটা আসবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে। এটা আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে এবং বিস্তারিতভাবে আমি এখন তোমাদেরকে শেখাবো। এই একটি মাত্র এই অঙ্কটি যদি আমরা সমাধান করি, এমন কোনো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নেই যেটা তোমরা পারবে না। তো এখানে প্রশ্নটা তোমরা একবার দেখে নাও, 10, 19, 10 থেকে, এইগুলোকে বলা হয় শ্রেণী ব্যক্তি, মানে কি দুটো সংখ্যা রয়েছে আর এই 10 থেকে 19-এর মধ্যে কি তিনটা রয়েছে গণসংখ্যা। গণসংখ্যাকে কি সবগুলো গণসংখ্যাকে কি এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যদি এখন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সমাধান করতে চাই তাহলে আমরা কি করব, আমরা শুরু করি। তো তোমরা শ্রেণী মধ্যমানের সূত্রটা একটু দেখে নাও। শ্রেণী মধ্যমানের সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, শ্রেণী ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান ভাগ 2। আমি তোমাদেরকে যেটা বললাম যে এখানে আমি যেমন 21 যোগ 30 ভাগ 2, 21 যোগ 30 হচ্ছে 51 ভাগ 2, যেটাই হবে সেটাই হচ্ছে শ্রেণী মধ্যমান। এবারে সবগুলো এভাবেই নির্ণয় করতে হবে, কিন্তু আমাদের প্রথমটা নির্ণয় করার পর শ্রেণী ব্যবধান, এখানে 10 আমি প্রথমেই বললাম, 10 করে তোমরা এগিয়ে যাবে, শুধু 25, 35, দেখো ব্যবধান কত হয়েছে 10। তো একটা নির্ণয় করার পর বাকিগুলো আবার তোমাদের নির্ণয় করতে হবে না। তো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টি নির্ণয় করা শিখি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা লিখব যে নিম্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করি। তো এখানেও যথারীতি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে সারণীগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে।
শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা মধ্যমান নির্ণয় কিন্তু আমরা ইতিমধ্যেই শিখেছি। আমাদের যে গাণিতিক গড় রয়েছে সেখানেও আমরা মধ্যমান নির্ণয় করা শিখেছি। এবং এখানে দুটি জিনিস নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতি। এফআই ইউআই, ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতি মানে কি, এই এফআই এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। কিভাবে ধাপ বিচ্যুতি নির্ণয় করা হয় আমরা একটু পরেই শিখতেছি। তো গণসংখ্যা ধাপ বিচ্যুতি এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো গাণিতিক গড়ে আমরা দেখলাম কি কি, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান এবং এফআই এক্সআই হচ্ছে মধ্যমান এবং গণসংখ্যার গুণফল। এই চারটি হলে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড় বলবে তখন আমাদেরকে কি আলাদা করে দাম, আমাদের শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান আমাদেরকে তো লাগবেই, যেটা আমরা গাণিতিক গড়েও করেছি। এখানে আর নতুন করে যে দুটো জিনিস যুক্ত হয়েছে সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতি, এই দুটো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে শ্রেণীব্যাপ্তি এটা প্রশ্নেই দেওয়া থাকবে, আমরা সুন্দর করে দেখে দেখে শুধু লিখবো 10 থেকে 19, 20 থেকে 29। দেখো এখানেও কিন্তু যে শ্রেণী ব্যবধানটা রয়েছে সেটাও কিন্তু 10। আমরা যদি হিসাব করি তোমরা পারবে 10 থেকে 19-এর মধ্যে 10টা ঘর রয়েছে, তাহলে শ্রেণী ব্যবধান কত, 10। সবগুলো শ্রেণী ব্যবধান 10, শ্রেণী ব্যবধান আমাদের প্রয়োজন রয়েছে। 40 থেকে 49, 50 থেকে 59, এই 60 থেকে 69, এগুলোর মধ্যে কি শ্রেণী ব্যবধান কত রয়েছে, 10। এবং গণসংখ্যা প্রশ্নে আমাদের দেওয়া থাকবে 3, 5, 12, 15, 11, 7 আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমরা জাস্ট সেগুলো সোজা এভাবে লিখেছি। এবং কি মধ্যমান নির্ণয় আমরা কিন্তু ইতিমধ্যেই শিখেছি যে শ্রেণী মধ্যমান যোগ শ্রেণী নিম্নমান ভাগ 2 যত হবে তত। এখানে 10 যোগ 19 কত হয়, 29 ভাগ 2 সমান 14.5। এবং তারপর 29 যোগ 20 যোগ 19 ভাগ 2 সমান হচ্ছে কত, 24.5। এবং দেখো এখানে ব্যবধানগুলো কত হয়েছে, 10, 10। আমরা শুধু 10, 10 করে এগিয়ে যাব, আর আমাদের এগুলো হিসাব করার প্রয়োজন হবে না। আমরা 24.5 দিলাম, তারপর মধ্যমান 34.5, 44.5, 54.5, 64.5। তোমাদের প্রশ্ন যদি আরও বেশি থাকে তাহলে আরও দিবা, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি আরও থাকবে, তোমরা দিতে পারো, প্রশ্ন অনুযায়ী তোমাদের অ্যান্সার হবে। এখন প্রশ্ন হলো যে ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হবে। মূলত ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদেরকে আগে একটি আনুমানিক গড় হিসাব ধরে নিতে হবে। গড় মানে কি, মাঝামাঝি একটা সংখ্যা না, তাহলে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে মাঝামাঝি একটা সংখ্যা ধরে নিতে হবে। দেখো এখানে কয়টি সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানের মাঝামাঝি সংখ্যা কোনটা হচ্ছে, এই দুটোর মধ্যে একটা হচ্ছে মাঝামাঝি সংখ্যা। তাহলে এই মধ্যমানের যে কোনো একটাতে আমাদেরকে কি ধরতে হবে, আনুমানিক গড় ধরে নিতে হবে। অর্থাৎ আমরা মনে করলাম যে এটাই হচ্ছে এই সংখ্যাগুলোর আনুমানিক একটা গড়, বা এটাই হচ্ছে একটা আনুমানিক গড় ধরে নিলাম আমরা। এই 44.5 আছে আনুমানিক গড়, আমরা ধরে যে কোনো একটা ধরে নিবা। ধরো এখানে যদি সংখ্যা থাকতো 60টি, 1, 2, এখানে ধরো আরো একটি সংখ্যা থাকতো, তাহলে আমরা কি করতাম যে এখানে এই যে এই 3টি বাদ গেল এবং উপরের 3টি বাদ গেল, এটাকে আমরা আনুমানিক গড় ধরতাম। অর্থাৎ যেটা মাঝের হবে সেটাকে তোমরা আনুমানিক গড় ধরবা। তো এখানে মূলত এই দুটো হচ্ছে মাঝের, এই দুটো যে কোনো একটি তোমাদের আনুমানিক গড় ধরে নিতে পারো। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, মধ্যমান যেগুলো আমরা বের করব তার যে কোনো একটিকে, মাঝের একটি সংখ্যাকে আমাদেরকে আনুমানিক গড় ধরতে হবে। এই আনুমানিক গড় ধরার পর আমাদেরকে কি করতে হবে, এই 14.5 থেকে আনুমানিক গড় 44.5 আমরা বাদ দিব। বাদ দিয়ে এইচ মানে কি, এটা হচ্ছে আমি সূত্রটা লিখে দিছি, এক্সআই মানে কি, এই যে শ্রেণী মধ্যমান, আর বিয়োগ হচ্ছে এ মানে কি আমরা যেটা আনুমানিক গড় ধরলাম, আর ভাগ হচ্ছে এইচ মানে কি শ্রেণী ব্যবধান কত, 10। তাহলে আমরা কি করব, আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের পরীক্ষার খাতায় লিখবে না, তোমাদের জাস্ট বোঝার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে, 14.5 মানে কি এক্সআই মাইনাস এ হচ্ছে কত, আমরা একটু আগেই ধরলাম আনুমানিক গড় ধরলাম 44.5 ভাগ হচ্ছে 10। আমরা জাস্ট ক্যালকুলেটরে হিসাব করব, হিসাব করার পর আমাদেরকে যেটা হবে সেটাই আমরা এখানে লিখব। এখানে তাহলে কত হচ্ছে, -3 হবে। তাহলে আমরা এখানে কি লিখব, ধাপ বিচ্যুতির ঘরে আমরা লিখব -3। তাহলে আমরা এভাবেই ধাপ বিচ্যুতিগুলো নির্ণয় করব। প্রথমে এক্সআই বিয়োগ কাল্পনিক গড় গুণন ভাগ এইচ, এভাবেই আমরা ক্যালকুলেশন করে নির্ণয় করব। কিন্তু আমি তোমাদেরকে একটি কি ম্যাজিক ট্রিক্স শিখিয়ে দেব, সেই ট্রিক্স অনুযায়ী তোমরা কোনো রকম প্যারা ছাড়া 1 সেকেন্ডেই ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারবে। সেটা কি, দেখো যেখানে আমরা আনুমানিক গড় ধরবো তার সোজায় কি বসাবো, একটা শূন্য দেব।
তার সোজায় আমরা কি দেব, একটা শূন্য, যেটা যে মধ্যমানটাকে আমরা আনুমানিক ঘর ধরবো সেই মধ্যমানের যে ঘরটা রয়েছে ধাপ বিচ্ছেদ ঘরে আমরা একটা জাস্ট একটা শূন্য বসিয়ে দেবো। শূন্য বসার পর আমরা কি করব, এই শূন্যর উপরে যে ঘরগুলো রয়েছে সেগুলো এভাবে আমরা যাব, -1, -2 এবং -3, এভাবে আমরা যাব। এবং শূন্যের নিচে যে কয়টি ঘর থাকবে আমরা জাস্ট এভাবে যাব, 1 2 1 2, এভাবে। আমরা যদি আরও ঘর থাকতো আমরা যদি 3 4, এখানে যদি উপরে আরও ঘর থাকতো তাহলে আমরা দিতাম -4 -5, আমাদের জয়টা ঘর থাকবে। এভাবেই আমরা -1 -2 -3 হিসেবে দেব। আর এগুলো আমি যে সূত্রটা তোমাদেরকে দিলাম, xi - a গুণন h, অর্থাৎ এই xi অর্থাৎ এই 14.5 বিয়োগ হচ্ছে 44.5 ভাগ হচ্ছে 10, এই ক্যালকুলেশন করেও যেটা হবে, আবার আমরা যদি এভাবেও করি তাহলেও কিন্তু একই হবে। আমাদের অযথা খাটনি করতে হবে না, এটা জাস্ট একটা ম্যাজিক ট্রিক্স। এভাবেই তোমরা কি করবে, ধাপ বিচ্ছেদ নির্ণয় করবে, যেখানে মধ্যমান যে মধ্যমানটাকে তোমরা কাল্পনিক গড় বা আনুমানিক গড় ধরবে তার সোজা একটা শূন্য বসাবে এবং শূন্যের উপরে যে ঘরগুলো থাকবে সেগুলো জাস্ট -1 -2 -3 এভাবে যাবে এবং নিচের ঘরগুলো কি 1 2 এভাবে যাবে। তো ধাপ বিচ্ছেদ নির্ণয় আমরা আশা করি পারবো। তোমরা পারবে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা কি করব, সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য আরেকটি যে ঘর রয়েছে কলাম সেটা আমরা নির্ণয় করব, গণসংখ্যা ধাপ বিচ্ছেদ। গণসংখ্যা ধাপ বিচ্ছেদ কি, এই fi এবং xi, fi এবং ui গণসংখ্যা এবং ধাপ বিচ্ছেদের কি গুণফল। fi কে কি দ্বারা, গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, fi, এবং গুণন হচ্ছে ইউআই ধাপ বিচ্ছেদ, অর্থাৎ এই দুটোকে আমরা গুণ করব, এই যে এগুলো এটা এবং এইটাকে আমরা গুণ করে যেটা পাবো সেটাই আমরা এখানে লিখব। তাহলে কোনটা কোনটা আমরা গুণ করব, এই যে গণসংখ্যার ঘরের যেটা আছে ধরো 3 এবং এখানে রয়েছে -3, এই 3 এবং -3 কে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে, এই 3 আর -3, তাহলে গুণ করলে হচ্ছে -9, এবং এখানে পরের সংখ্যা কত রয়েছে, গণসংখ্যায় 5, এবং এখানে কত রয়েছে -2, আমরা এই দুটোকে জাস্ট গুণ করে দেব। 5 এবং -2 কত হচ্ছে, -10, 5 এবং -2 হচ্ছে -10, এবং এরপরে গণসংখ্যা কত রয়েছে, 12 এবং -1, এটা গুণ করলে কত হয়, -12, এভাবে আমরা জাস্ট গুণ করে দেবো। এরপর কত রয়েছে, 15 এবং 0, 15 আর 0 গুণ করলে কত হয়, 0ই হয়, 0-এর সাথে যাই গুণ করা হয় না কেন 0 0ই হবে। এরপর কত রয়েছে, 11 এবং 1কে গুণ করলে কত হয়, 11 হয়, এবং 7 আছে এবং 2, এই দুটো আমরা যদি গুণ করি তাহলে 7 দুগুণ 14। তো আমাদের কিন্তু ছকগুলো নির্ণয় করা শেষ হয়ে গেল। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য শ্রেণীব্যক্তি নির্ণয় করব, গণসংখ্যা নির্ণয় করব, মধ্যমান নির্ণয় করব, ধাপ বিচ্ছেদ এবং গণসংখ্যা ধাপ বিচ্ছেদ নির্ণয় করব। আমরা এভাবে নির্ণয় করার পর এখানে যে গণসংখ্যাগুলো দিয়েছে এই গণসংখ্যাগুলোকে আমরা যোগ করব, 3 + 5 + 12 + 15 + 11 + 7, এবং এখানে যে আমরা ধাপ বিচ্ছেদ নির্ণয় করলাম সেগুলোকে আমরা যোগ করব, এই -9 -10 -12 এবং 11 এবং 14 বা 14, এইগুলোকে আমরা যোগ করব। যোগ করে আমরা এখানে বসাবো। দেখো এখানে আমি কি লিখেছি, সামেশন FI/UI, মানে হচ্ছে এই FI/UI এটা না, এই ঘরটাই পুরোটাই হচ্ছে FI/UI। আমরা এগুলো গুণ করে দেখব, FI/UI মানে হচ্ছে এই সামেশন মানে কি যোগ, এগুলোর যোগফল যেটা হবে সেটা। এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে, -6। দেখো এখানে রয়েছে -9 -10 -12, এগুলোকে আমরা যোগ করার পর এই 11 এবং 14 দ্বারা কি করব, আমরা যোগ করে দেব। এখানে যেহেতু এগুলোর সামনে তো মাইনাস থাকবে আর এখানে 11 এবং 14 এগুলো যেহেতু কম সংখ্যা যার কারণে কি হয়েছে, -6 হয়েছে। এগুলো যোগ করার পর উত্তরে কি হয়েছে, -6। তোমাদের পরীক্ষার খাতায় হয়তো মাইনাস সংখ্যাটি আসবে না, আমি যেহেতু আনুমানিকভাবে কাল্পনিকভাবে ধরে নিয়ে তোমাদের করাচ্ছি যার কারণে এখানে মাইনাস এসেছে। পরীক্ষার খাতায় কিন্তু বা পরীক্ষার যে প্রশ্ন থাকবে সেখানে মাইনাস নাও আসতে পারে, এই প্লাসের সংখ্যাগুলো বেশি হবে। এখানে যেহেতু আমাদের মাইনাস সংখ্যাটা বেশি এর জন্য -6 এসেছে। আমি যোগ করার পর দেখলাম যে এখানে -6 এসেছে। তো যেটাই আসুক কোনো সমস্যা নেই, আমরা শুধু সূত্র বসাবো এবং কি অঙ্ক ক্যালকুলেশন করে আমরা অঙ্ক সমাধান করব। তো দেখো এবার আমরা কি করব, নির্ণয় সংক্ষিপ্ত গড় x বার সমান, এই গড়কে আবার x বার দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমরা জেনে রাখবা। এই সূত্রটা হচ্ছে a + সামেশন FI/UI ভাগ m গুণন h। সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র কি, a + সামেশন FI/UI ভাগ m গুণন h, সেটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখানে a আমরা কি ধরে নিলাম না, কাল্পনিক গড়। a হচ্ছে এই যে আমি এখানে সাইডে লিখে দিয়েছি, এ হচ্ছে কাল্পনিক গড়, h হচ্ছে শ্রেণী ব্যবধান এবং n হচ্ছে কি মোট গণসংখ্যা আমরা যেটা বের করেছি। জাস্ট আমরা কি করব, এখন
আমরা এই সূত্র অনুযায়ী জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে আমরা কি ক্যালকুলেশন করব। দেখো এই আমরা কত পেয়েছি, আমরা কিন্তু আমরা নিজেরাই প্রথমে ধরে নিয়েছি এই যে 44.5কে আমরা আনুমানিক গড় বা কাল্পনিক গড় হিসেবে ধরে নিয়েছি। আমরা শুধু এটাই এখানে লিখব 44.5 হচ্ছে আনুমানিক গড়। তারপর আমরা কি লিখব, এই যে সামেশন এফআই ইউআই কত -6, আমরা এখানে জাস্ট কি লিখব -6 লিখে দেব। তারপর আমরা কত লিখব, এন এর মান কত, এন এর মান আমরা এখানে নির্ণয় করেছি 53 বা 53। আর তারপর কি বাকি রইল, এইচ মানে কি শ্রেণী ব্যবধান। আমরা দেখো এখানে প্রত্যেকটার শ্রেণী ব্যবধান কত 10 করে রয়েছে, তার মানে আমরা এখানে কি লিখব 10 লিখব। তারপর আমরা কি করব, ক্যালকুলেশন করব। প্রথমে আমরা কি এই গুণ এবং ভাগের কাজটা করব। দেখো এখানে -6 এবং এই 10কে আমরা গুণ করে দেব। এই 44.5 আমরা এখানে লিখব প্লাস এই -6 আর 10কে আমরা গুণ করে দেব। যেহেতু 10টা উপরের সংখ্যা, নিচে একটি 1 রয়েছে, যার কারণে আমরা কি উপরে উপরে গুণ করে দেব। -6 এবং 10 গুণ করলে কত হয় -60 এবং 53 দ্বারা আমরা ভাগ করব। তো আমরা এখানে কি করলাম, -60 এবং 53কে আমরা ভাগ করলাম, ভাগ করে কত বের হলো -1.13। আমরা জাস্ট এটাই এখানে লিখলাম এবং এরপর কি করব, আমরা 44 এর সাথে এই -1.13টাকে যোগ করে দেব। আমরা এখানে যোগ করার সময় দেখলাম যে প্লাসে মাইনাসে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, যার কারণে আমরা 44.5 এর সাথে 1.3কে মাইনাস করে দিলে কত হচ্ছে 43.37। এটাই হচ্ছে তোমাদের নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি 43.37। এটাই হচ্ছে তোমাদের নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। খুব সুন্দরভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখলাম। আমরা যদি আরেকবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা রিভিউ করি, তাহলে আমরা দেখব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে। প্রথমে 5টি কলাম নিতে হবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে গণসংখ্যা, একটা হচ্ছে মধ্যমান, ধাপবিচ্যুতি, গণসংখ্যা, ধাপবিচ্যুতি। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমাদের প্রশ্নে দেয়াই ছিল, আমরা জাস্ট সেগুলো দেখে দেখে লিখেছি। এবং মধ্যমান আমাদেরকে নির্ণয় করতে হয়েছে। মধ্যমান কিভাবে নির্ণয় করতে হবে, শ্রেণী ঊর্ধ্বমান যোগ শ্রেণী নিম্নমান ভাগ 2, এই দুটো আমরা জাস্ট যোগ করে 2 দ্বারা ভাগ করব। আমরা দেখলাম 2 দ্বারা ভাগ করে হচ্ছে 14.5। তারপর আমরা কি দেখলাম যে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তারপর আমরা কি করলাম 10 করে এগিয়ে গেলাম, 24.5, 33.5, 44.5, এভাবে আমরা 10 করে এগিয়ে গেলাম। প্রথমটা নির্ণয় করার পর শ্রেণী ব্যবধান যত, শ্রেণী ব্যবধান 10 করে আগাবো। শ্রেণী ব্যবধান যদি 5 হয় 5 করে আগাবো। এভাবে আমরা মধ্যমান নির্ণয় করব। তারপর আমরা কি করব, ধাপ বিচ্যুতি নির্ণয় করব। ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই মধ্যমান যে আমরা নির্ণয় করলাম তার মধ্যে থেকে একটা আনুমানিক গড় আমাদেরকে ধরে নিতে হবে। মাঝের যে সংখ্যাটি থাকবে সেটার মধ্যেই যে কোনো একটা আমরা আনুমানিক গড় ধরবো। এখানে 2টি সংখ্যা রয়েছে মাঝে, তার কারণে আমরা এটাকেও আনুমানিক গড় ধরতে পারবো, এটাকেও আমরা আনুমানিক গড় ধরতে পারবো। কিন্তু আমি এখানে 44.5কে আনুমানিক গড় হিসেবে ধরেছি। তো আনুমানিক গড় ধরার পর আমরা কি করব, ধাপ বিচ্যুতি নির্ণয় করব। এবং ধাপ বিচ্যুতি নির্ণয় করার যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে xi - a গুণ ভাগ হচ্ছে এইচ। xi হচ্ছে কি, এই যে এগুলো বিয়োগ হচ্ছে কাল্পনিক গড় এবং ভাগ হচ্ছে এইচ। এখানে আমি দেখো একটা দেখিয়ে দিয়েছি 14.5 বিয়োগ 44.5 আনুমানিক গড় ভাগ হচ্ছে 10। এগুলো কি ক্যালকুলেশন করলে হয় -3। এরপর কি 24.5, আমরা এখানে xi হচ্ছে 24.5 বিয়োগ হচ্ছে 44.5 এবং ভাগ হচ্ছে এইচ কত 10। আমরা এটা যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত -2। কিন্তু আমি তোমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করার একটা ম্যাজিক ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে 44.5 যেটাকে আমরা আনুমানিক গড় ধরবো, তার সোজায় আমরা একটা শূন্য বসাবো এবং শূন্যের উপরে যতগুলো ঘর রয়েছে তার উপর থেকে আমরা যাব -1 -2 -3। এখানে উপরে যদি আরও ঘর থাকতো আমরা -4 -5 দিতাম। এভাবেই আমরা উপরে যাব, 1 থেকে -1 থেকে উপরে যাব। এরপর কি আমরা এই শূন্যর নিচে যে ঘরগুলো রয়েছে সেগুলো আমরা কি করব, +1 +2 +3 এভাবেই আমরা নিচ দিকে যাব। নিচ দিকেরগুলো আমরা প্লাস এবং উপরের দিকে আমরা মাইনাস করে যাব। তারপর আমরা গণসংখ্যা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। গণসংখ্যা ধাপ বিচ্যুতি কীভাবে নির্ণয় করব, এই গণসংখ্যা এবং আমরা যে ধাপ বিচ্যুতি নির্ণয় করলাম সেটাকে জাস্ট গুণ করে দেব। এভাবে আমরা এই যে 3কে -3 দ্বারা গুণ করলাম -9 হয়, 5কে -2 দ্বারা গুণ করলাম -10 হয়, 12কে -1 দ্বারা গুণ করলাম -12 হয়, 15কে আমরা 0 দ্বারা গুণ করলাম 0 হয়, 11কে আমরা 1 দ্বারা গুণ করলাম 11 হয়, 7কে আমরা কত দ্বারা গুণ করলাম 2 দ্বারা, কত হয় 14 হয়। তারপর আমরা কি করলাম, এই গণসংখ্যাগুলোকে যোগ করে আমরা এখানে দেখলাম যে 53 হয় এবং এগুলোকে যোগ করে আমরা কি সামেশন fi uy -6 দেখলাম। এই দুটো আমরা কেন যোগ করলাম, কারণ আমাদের সূত্রে এই দুইটা প্রয়োজন আছে, এই জন্য আমরা এই দুটাকে তোমাদেরকে যোগ করতে হবে। এরপর আমরা কি করব, জাস্ট সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা বসিয়ে দেবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র কি, এটা হচ্ছে a প্লাস সামেশন fi uy ভাগ হচ্ছে n গুণন এইচ। এই সূত্রটা আমরা বসিয়ে দিয়ে কাজ করব। এ কি, আমরা আনুমানিক গড় যেটা ধরলাম, এই যে
যে এখানে আমরা আনুমানিক গড় ধরেছি 44.5, আমরা সেটাই বসিয়ে দিলাম। FI/UI আমরা এখানে নির্ণয় করেছি -6, তারপর আমরা n নির্ণয় করেছি 53 আমরা নির্ণয় করেছি গুণন 10, এইচ হচ্ছে 10 বা শ্রেণী ব্যবধান। তারপর আমরা কি করব, ক্যালকুলেশন করব। 44.5 আমরা এখানে রাখলাম, তারপর আমরা কি করলাম, এটার সাথে এটা গুণ করলাম, -60 হয়, -60 কে আমরা 53 দ্বারা ভাগ করলাম, কত হয় -1.13, -1.13 কে আমরা 44.5 দ্বারা আমরা কি করলাম, যোগ করলাম। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এজন্য আমরা মাইনাস দিলাম, -1.13 আমরা কি এটাই দিলে গড় পেলাম 43.37। এভাবেই তোমরা গড় নির্ণয় করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো এখন আমরা মধ্যক নির্ণয় করা শিখব। মধ্যক এবং প্রচুরক খুব সহজ নির্ণয় করা আমরা খুব সুন্দরভাবে শিখি। এই দুটো শিখলে কিন্তু আমাদের গণিতের পরিসংখ্যানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কভার হবে, এবং পরবর্তী একটি ক্লাসে আমি কি তোমাদেরকে যে আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা রয়েছে সেটা নির্ণয় করে কীভাবে অঙ্কন করতে হয় সেটা শেখাবো, এবং তারপরে আমি 3টি সৃজনশীল তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এই 3টি সৃজনশীল থেকেই তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। তো আজকের পর থেকে মধ্যক নির্ণয়ে আর তোমাদের কোনো বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না। তো এখানে দেখো দুটো প্রশ্ন আমি নিয়েছি, দুটোতেই বলা হয়েছে নিচের যে সারণীটি রয়েছে এখান থেকে মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো। তো এখানে দেখা যাচ্ছে যে দুটো প্রশ্নে কিন্তু আমরা এতক্ষণ কি দেখলাম, যে গড় নির্ণয়ের সময় কি শ্রেণীবৃত্ত দেখলাম, যে 60 থেকে 69 বা 40 থেকে 50 এরকম রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা দিয়েছে, এখানে কিন্তু শ্রেণী ব্যবধান কিছুই নেই, শুধু সংখ্যা দিয়েছে 60, 70, 75, 105, 106 জাস্ট কি সংখ্যাগুলো দিয়েছে। যদি এরকম থাকে তাহলে কিন্তু মধ্যক নির্ণয়ের দুটি সূত্র রয়েছে। দুটি সূত্র কখন, এই যে গণসংখ্যাগুলোর উপর ভিত্তি করে সূত্রটা আমাদেরকে লিখতে হবে। দেখো এখানে গণসংখ্যাগুলো কত রয়েছে, 4 + 5 + 7 + 10 + 12 + 8 + 6 সমান কত হচ্ছে 52। 52 জোড় না বিজোড় বলো তো? 52 হচ্ছে জোড়। এই জোড় হলে আমাদেরকে একটি সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হবে। আবার এখানে দেখো, এখানেও কি 55, 60, 65, 70, 75, 80, 85, এখানে আমরা যদি এই সংখ্যাগুলো গণসংখ্যাগুলো যোগ করি তাহলে আমরা পাবো কত 55, এবং 55 হচ্ছে কি বিজোড় সংখ্যা। এখানে আমরা পেলাম জোড় সংখ্যা এবং এখানে আমরা কি বিজোড় সংখ্যা পেলাম। তাহলে এভাবে যদি কোনো শ্রেণী ব্যবধান না থাকে, শ্রেণীব্যাপ্তি না থাকে, শুধু সংখ্যা দেয়, এগুলো আসবে না, এগুলো কম আসে। তারপরেও তোমাদের যেহেতু বেসিক থেকে আমি শেখাচ্ছি, পরিসংখ্যানে কোনো বিন্দুমাত্র সমস্যা রাখবো না, যার কারণে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে 60, 70, 75, 105, 106 এরকম যদি শুধু সংখ্যা দিয়ে থাকে তাহলে আমরা দেখব যে গণসংখ্যা হচ্ছে জোড় না বিজোড়, গণসংখ্যা বিজোড় না জোড়। গণসংখ্যা যদি বিজোড় হয় তাহলে এক সূত্র, গণসংখ্যা যদি জোড় হয় তাহলে একটি সূত্র দিয়ে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা গণসংখ্যা জোড় সেটা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। তো দেখো এখানে আমি প্রথমে নিচে মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করা হলো। তো মধ্যক নির্ণয় করার জন্য শুধু 3টি সারণী আমাদেরকে প্রয়োজন। একটা হচ্ছে নম্বর এবং গণসংখ্যা, যেটা কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল। এই নম্বরগুলো কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল এবং গণসংখ্যাও প্রশ্নেই দেওয়া ছিল। গণসংখ্যা হিসাব করেই তো আমরা যে এখানে জোড়ের সূত্রটা পড়বে না বিজোড়ের সূত্রটা পড়বে সেটা আমরা নির্ণয় করব। তো এখানে কি ক্রমযোজিত গণসংখ্যা, এই মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে মাস্ট ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে সেটা আমি শেখাচ্ছি। তো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই মধ্যক নির্ণয়ের জন্য যে কোনো মধ্যক, সেটা জোড়ের হোক বা বিজোড়ের হোক, বা তোমাদের পরীক্ষায় যে সৃজনশীল টাইপ আসে যেটা আমি একটু পরেই শেখাচ্ছি, সেরকম যে মধ্যক রয়েছে সেখানে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা নেই। এই শুধু মধ্যকের জন্য এই 3টি জিনিসই প্রয়োজন। এখন ক্রমযোজিত গণসংখ্যা কি, দেখো ক্রমযোজিত গণসংখ্যা আমরা নির্ণয় করার জন্য প্রথমে কি করব, এই 4টাকে লিখব। 4 গণসংখ্যাকে, প্রথম গণসংখ্যাকে লিখব এবং তারপর কি করব, এই যে নিচের গণসংখ্যা দ্বারা এই 4কে আমরা গুণ করে দেবো। 5 আর 4 কত হচ্ছে 9, এরপর 9কে আবার এই 7 দ্বারা গুণ করে দেবো। 7 আর 9 কত হচ্ছে 16, 7 আর 9 16, এই 16কে আবার 10 দ্বারা গুণ করব, কত হচ্ছে 26। 26কে আমরা আবার 12 দ্বারা গুণ না যোগ করব, আমরা কি করব ক্রমান্বয়ে এভাবে যোগ করে যাব। 26কে আমরা যদি 12 দ্বারা যোগ করি তাহলে কত হচ্ছে 38, এবং 38কে যদি আমরা 8 দ্বারা গুণ করি যোগ করি তাহলে কত হচ্ছে 46, এবং 46কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, দেখো 46 তাহলে কত হচ্ছে 52, আমরা 52 এভাবেই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব, আমরা খুব সহজেই নির্ণয় করব। প্রথমে এই 4 উপরে তো কিছু নেই, 4কে আর কি কিছু দ্বারা গুণ করা যাবে, 4 আমাদেরকে 4ই লিখতে হবে এবং 4-এর সাথে পরের গণসংখ্যাটাকে আমরা যোগ করব। 4 আর 5 9, 9কে আমরা পরের গণসংখ্যাটি দিয়ে গুণ করব। 9 আর
7 16, আমরা 16কে আবার পরবর্তী গণসংখ্যা দ্বারা যোগ করব, 10 আর 16 হচ্ছে 26, 26কে আমরা আবার পরবর্তী গণসংখ্যা দ্বারা যোগ করব 26, আর 12 হচ্ছে 38, 38কে আবার আমরা পরবর্তী গণসংখ্যা দ্বারা যোগ করব 38, আর 8 হচ্ছে 46, 46কে আমরা আবার পরবর্তী গণসংখ্যা দ্বারা কি করব, যোগ করব। এখানে আমাদের কি হচ্ছে 52। এরপর আমরা কি করব, এগুলো এই গণসংখ্যা তো আমরা যোগ করলাম, যোগ করে কত পেলাম 52। এই সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যাও কিন্তু গণসংখ্যাটাই কিন্তু হচ্ছে n, সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা যেটা সেটাই হচ্ছে n। n কি এখানে 52 মানে হচ্ছে জোড়। তাহলে আমাদেরকে এই জোড় হলে যে সূত্রটা প্রয়োগ করে মধ্যক নির্ণয় করতে হবে সেটা হচ্ছে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এটা হচ্ছে সূত্র, এটা আমাদেরকে কি মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলে আমরা এই কিন্তু এভাবে গণসংখ্যা নির্ণয় করতে পারবো, আমরা কি মধ্যক নির্ণয় করতে পারবো না। এই রকমের মধ্যক নির্ণয় কিন্তু তোমরা হয়তো ইতিমধ্যেই করেছো পূর্ববর্তী ক্লাসে, তারপরে আমি তোমাদেরকে শেখাচ্ছি। আমি একটু পরেই বিস্তারের মধ্যকের যেভাবে তোমাদের পরীক্ষায় 100% আসবে সেটা আমি তোমাদেরকে একটু পরেই শিখিয়ে দিচ্ছি। তো আমাদেরকে কি করতে হবে, n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ 2, এটা হচ্ছে সূত্র। এখন n/n কত, এখন আমরা এই সূত্র মতো কি বসাবো, মান বসাবো। n কত দেখো তো, n হচ্ছে 52, এইটা n না, হ্যাঁ 52 ভাগ কত 2 তম পদ, কত পদ তম পদ। এই তম পদ মানে আবার হচ্ছে মধ্যক না, কিন্তু আমি বিস্তারিত বোঝাচ্ছি। তো 50/2 n/2, এই 50 হচ্ছে n আর 2 আমরা সূত্র থেকে পেলাম 50/2 সমান n/2, n কত 50, 52 এই প্লাস 1/2 তম পদ ভাগ কত, ভাগ হচ্ছে 2। জাস্ট লেখা খারাপ, তোমরা একটু বুঝে নিও। তো এখানে কত হয়, এই 52 ভাগ 2 এটা কত হয় 26 হয়, 26 তম পদ। এই 52 আর কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 26 হয়, 52কে 2 দ্বারা ভাগ করলে হয় 26 তম পদ। এবং 52 যোগ 1 কত হয় 53, 53কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 26.1। আমরা এখানে 27 লিখবো, 27 তম পদ। আমরা এখানে দশমিকটা না লিখে আমরা একটা পূর্ণ সংখ্যা লিখবো, 27 তম পদ ভাগ কত 2। এখন এই 26 তম পদ এবং 27 তম পদ আমরা কিভাবে নির্ণয় করব, এটা কিন্তু আবার গণসংখ্যা নাই, যে এখানে যে নম্বরগুলো রয়েছে এগুলো না, এগুলো হচ্ছে এই যে ক্রমযোজিত গণসংখ্যার পদ। এই 26 এখানে দেখো কি কত বের হয়েছে 26 এবং 27, এখানে 26 এই যে 26 হচ্ছে এইখানে, এই দেখো এখানে 26 আছে না, তাহলে এই 26-এর সোজায় কত রয়েছে 105। এটাই হচ্ছে আমাদেরকে নিতে হবে, এটাই হচ্ছে মূলত এই 126 তম পদ কত হচ্ছে 105। তো এই 26 তম পদ কত হচ্ছে 105, আর যোগ 27 তম পদ কত হচ্ছে, দেখো এখানে যদি আমরা খুঁজে বের করি 27 তম পদ কোথায়, দেখো এই যে এখান থেকে কিন্তু 27 শেষ, এখান থেকে 26 শেষ, তার মানে কি 27 কোথায় আছে, এই এর পরে আছে 38-এর মধ্যে রয়েছে। দেখো এখান থেকে 38 শেষ, তার মানে 26 এবং 38-এর মধ্যেই কিন্তু এই 27 সংখ্যাটি রয়েছে। এখান থেকে কিন্তু 26 শেষ, 26-এ তো আর 27 থাকার কোনো অপশনে নেই, 26-এ তার মানে পরের সংখ্যাটিতে 27 রয়েছে। তাহলে 27 তম পদ কত হচ্ছে, এখানে আমরা সোজাই দেখি 106, 27 তম পদ 106, এখানে আমরা দেখলাম 26 তম পদ হচ্ছে 105 এবং 27 তম পদ কত, 27 তম পদ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার 38-এ আছে এবং 38 তম পদ হচ্ছে 106 আমরা লিখলাম। এই দুটো সংখ্যার কি 26 তম পদ এবং 27 তম পদের কি যোগ, এই 106, এটা হচ্ছে 105 হচ্ছে 26 তম পদ এবং 106 হচ্ছে 27 তম পদ, যোগ কত 2 ভাগ হচ্ছে 2। আমরা এখন কি করব, জাস্ট এটাকে ক্যালকুলেশন করে দেব। ক্যালকুলেশন করলে কত হয় তোমরা নিজেরাই কিন্তু একটু হিসাব করবে, কারণ যত বেশি হিসাব করবে ততই কিন্তু তোমাদের এই পরীক্ষার খাতায় অ্যান্সার করতে সময় কম লাগবে। তো এগুলো জাস্ট আমরা ক্যালকুলেটরে হিসাব করে আমরা জাস্ট 105.5, এটাই হচ্ছে মূলত তোমাদের মধ্যক। তো আমরা মধ্যক নির্ণয়ের জন্য মূলত কি করব, আমরা দেখব যে সংখ্যাগুলো প্রথমে দেখব যে শ্রেণীব্যক্তি আছে কিনা। যেহেতু শ্রেণীব্যক্তি নেই, শুধু নম্বর দিয়েছে 60 70 এভাবে দিয়েছে, তাহলে আমরা দেখব যে গণসংখ্যা জোড় না বিজোড়। আমরা দেখলাম গণসংখ্যা হচ্ছে জোড়, তাহলে আমরা জোড়ের সূত্রটা এখানে বসিয়ে দেব। তাহলে যে জোড় হোক আর বিজোড় হোক কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে মাস্ট। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলাম, প্রথমে আমরা 4 লিখলাম, 4-এর সাথে 5 যোগ করলাম, তারপর 9-এর সাথে 7 যোগ করলাম, 16-এর সাথে 10, এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলাম। তো তোমরা ক্রমযোজিত গণসংখ্যাটি আশা করি নির্ণয় করতে পারবে। তারপর তোমরা কি করবে, জাস্ট মধ্যকের যে সূত্রটা রয়েছে সেটা বসিয়ে দেবে। মধ্যকের সূত্র কি, n/2 তম পদ যোগ
এটা হচ্ছে জোড়, জোড় থাকলে এই সূত্র হবে, মধ্যকের সূত্র n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ 2, n হচ্ছে 52 এবং ভাগ 2 তম পদ, তারপর n হচ্ছে 52 প্লাস 1 ভাগ 2 তম পদ ভাগ 2, তো n/2 52 ভাগ 2 হচ্ছে 26 তম পদ এবং 52 যোগ 1 ভাগ 2 হচ্ছে 27 তম পদ। আমরা জাস্ট এই ক্যালকুলেশন করে এখানে 26 পেলাম এবং এখানে 27 পেলাম, ভাগ হচ্ছে 2। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে 26 তম পদ এবং 27 তম পদ কোনটা। তো আমরা দেখব যে ক্রমযোজিত গণসংখ্যার কোথায় 26 তম পদ রয়েছে। এখানে আমরা দেখলাম যে 26 সংখ্যাটি রয়েছে, এই জন্য আমরা 26 এর সোজা রয়েছে 105, তার মানে কি 26 তম পদ হচ্ছে 105। আমরা জাস্ট এভাবে এখানে লিখলাম, এরপর আমাদেরকে 27 তম পদ নির্ণয় করতে হবে। 27 তম পদ কোথায় রয়েছে, এখান থেকে 26 যেহেতু শেষ, তার মানে 27 কি 38 এর মধ্যে রয়েছে। 38 কত, 106। আমরা লিখলাম 106, 2 দ্বারা ভাগ করলাম, আর মধ্যক পেলাম আমরা কত, 105.5। এটাই আমরা এই মধ্যক এভাবে নির্ণয় করলাম। এখন যদি আমাদেরকে যেহেতু আরেকটি অঙ্ক আমি আরেকটি নিয়েছি না, হ্যাঁ এখানে আমি আরেকটি অঙ্ক নিয়েছি, এটা আমরা নির্ণয় করব। এটা হচ্ছে কি, এটার গণসংখ্যা কিন্তু বিজোড়। বিজোড় থাকলে আমরা এগুলো কিন্তু তোমাদের হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যদি বুঝো তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তোমরা যখন অঙ্ক করবে তখন খুব বেশি লাগবে না, জাস্ট একবার আমার এই ভিডিওটা একবার চোখ বুলাবে এবং কিছু সৃজনশীল তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবেই আমরা কি মধ্যক নির্ণয়ের জন্য যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী রয়েছে সেটা আমরা তৈরি করব, কি নম্বর গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। এখানে কিন্তু বেশি ভেজাল নেই, শুধু ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলে হবে। নম্বরগুলো কোথায় পাবো আমরা, এখানে নম্বর আমি লিখেছি, এখানে তোমাদের পরীক্ষার খাতায় যেটা দিবে সেটাই এখানে দিবে, গণসংখ্যা তো আছেই। তাহলে পরীক্ষার খাতায় প্রশ্নে রয়েছে, আমার প্রশ্নটি যেটা রয়েছে সেখানে ছিল 55, 60, 75, আমি সেগুলোই লিখেছি, এবং গণসংখ্যা যেগুলো ছিল আমি সেগুলোই লিখেছি, এবং বাড়তি করে আমি কি লিখেছি, মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করেছি। মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করবো, এই প্রথমে যে গণসংখ্যাটি রয়েছে সেটা দিব, তারপর কি এই গণসংখ্যা এইটার সাথে যে পরবর্তী যে গণসংখ্যা রয়েছে সেটা আমরা কি করব, যোগ করব। তাহলে 5 যোগ 6 11, 11 যোগ 8 19, 19 যোগ 12। আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি যাতে তোমরা, যেহেতু আমি শিখাইলাম একটু আগে তার জন্য আমি তাড়াতাড়ি করেছি। 19 যোগ 12 কত হয়, 31, 31 যোগ 14 45, 45 যোগ 6 51, 51 যোগ 4 হচ্ছে 55। জাস্ট আমরা এভাবে কি গুণ করে দেবো, এভাবে যোগ করে দেবো, এভাবে যোগ করে দেবো। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য এভাবে যোগ করে দেবো, আর এখানে তো কোনো যোগ কিছু করা লাগবে না, জাস্ট এটাই বসিয়ে দেবো। এভাবেই আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব খুব সহজেই, এভাবে যোগ করে করে ক্রমান্বয়ে যোগ করে করে কি আমরা কি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। তো ক্রমযোজিত গণসংখ্যা আমাদের নির্ণয় শেষ। এবার আমরা কি করব, গণসংখ্যা দেখব আমাদের গণসংখ্যা কত হয়। গণসংখ্যা আমরা দেখলাম কি, গণসংখ্যা 5 যোগ 6 যোগ 8 যোগ 12 যোগ 14 যোগ 6 যোগ 4 সমান কত হচ্ছে 55। 55টা হচ্ছে বিজোড় সংখ্যা, এবং এখানে কি রয়েছে, এখানে শ্রেণী ব্যক্তি নেই, শ্রেণী ব্যবধান নেই, শুধু সংখ্যা দিয়েছে। তাহলে আমাদেরকে কি শুধু একটি সহজ একটি সূত্র রয়েছে, n+1/2, n+1/2 তম পদের মান। n+1/2 কত হচ্ছে, n মানে কত 55, এই যে n হচ্ছে 55 না, n হচ্ছে 55 প্লাস 1 কত হচ্ছে 56 ভাগ 2 কত হচ্ছে, তাহলে কত হচ্ছে 28 তম পদ। 28 তম পদ, এই 28 তম পদটা দেখি আমরা কোথায় আছে। 28 তম পদ মানে কি, মধ্যক কিন্তু 28 না, 28 তম পদ। এই যে 28 তম পদ দেখো কোথায় আছে, এখানে 5 থেকে রয়েছে, এখানে 11 থেকে রয়েছে, এখানে রয়েছে 19 থেকে, তার মানে কি এখানে 19 থেকে শেষ, এই পর্যন্ত তো আর কি এই 28তম হওয়ার কোনো চান্স নেই। এখানে কত রয়েছে 31, দেখো এখান থেকে আবার 45 শুরু হয়েছে, তার মানে কি এই 31-এর মধ্যে কি 28তমটা আসে না, 19-এর পর থেকে এখানে শুরু, 20 থেকে 31 পর্যন্ত রয়েছে এই 31-এর ঘরে। তাহলে কি এই 20 থেকে 31-এর মধ্যে কি 28টা আসে না, তার মানে কি এই 31-এ 28তম পদ, তার মানে আমরা দেখি কত 70। এই দেখো 31-এর সোজায় কত রয়েছে 70, তার মানে 70 হচ্ছে মধ্যক। অতএব মধ্যক সমান 70, অতএব মধ্যক সমান 70। জাস্ট এভাবে আমরা খুব সহজেই মধ্যক নির্ণয় করতে পারি। তো এভাবে তোমাদের পরীক্ষায় খুবই কম আসতে দেখা যায়, শুধু নৈবিত্তিকে বা 2 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে, কিন্তু সৃজনশীলে যেটা মাস্ট আসবে, মধ্যক তো অবশ্যই প্রতি বছরই আসে, তোমাদের সময়ও অবশ্যই আসবে। দুটা যেহেতু সৃজনশীল থাকে তার মধ্যে যে কোনো একটাতে মধ্যক আসবেই। যেভাবে মধ্যক আসে সেটা আমরা একটু দেখি। তো এখানে তোমরা প্রশ্নটা লক্ষ্য করো, দেখো এখানে কি রয়েছে, শ্রেণীব্যক্তি। এতক্ষণ কিন্তু শ্রেণীব্যক্তি ছিল না, দেখো এতক্ষণ কি শ্রেণীব্যক্তি ছিল, শুধু 60 70 এভাবে 75, কোনো এর মধ্যে কোনো শ্রেণী ব্যবধান ছিল না। এখন আবার দেখো যে এখানে বলেছে শ্রেণীব্যক্তি 30 থেকে 34,
35 থেকে 39, 44 থেকে 40 থেকে 44 এভাবে কিন্তু দিয়েছে এবং গণসংখ্যা তো অবশ্যই দিবে। তো এখন তোমাদের এভাবে যদি থাকে, এভাবে যদি এভাবেই আসে, এভাবেই আসবে তোমাদের। যদি এভাবে থাকে তাহলে তোমাদেরকে মধ্যক নির্ণয়ের জন্য যে পন্থাটা অবলম্বন করা হবে খুব সুন্দর একটি পন্থা, খুব সহজ, খুব বেশি ঝামেলা নেই। আমরা দেখি জাস্ট যদি আমরা সূত্রটা মুখস্থ রাখতে পারি তাহলেই হবে। তো প্রথমেই আমরা মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করব। মধ্যক নির্ণয়ের জন্য সারণী কোনটা কোনটা? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি কি প্রশ্নে দেয়া থাকবে, আমরা শুধু সেগুলো দেখে দেখে দেখো। এই শ্রেণীব্যাপ্তি সুন্দর করে দেখে দেখে লিখবো, গণসংখ্যা সুন্দর করে দেখে দেখে লিখবো, তারপর কি করব? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় খুব সহজ, আমরা ইতিমধ্যেই শিখেছি। আমরা প্রথমে এই গণসংখ্যাটা, প্রথম গণসংখ্যাটা দিব, তারপর 8, 8-এর সাথে দ্বিতীয় গণসংখ্যা যুক্ত করব, কত হচ্ছে 18, 18-এর সাথে কত, এই 3 নম্বর গণসংখ্যাটা আমরা যোগ করব 18, আর 12 কত হচ্ছে 30, 30 আর 20 কত হচ্ছে, তাই দেখো 30 আর এই গণসংখ্যা যোগ 30 আর 20 কত 50, 50 আর 22 কত হচ্ছে 72, এই 50 আর এই গণসংখ্যাটা আমরা যোগ করব, কত হচ্ছে 72, 72 আর কত হচ্ছে 14, 72 আর 14 গুণ করলে কত হয় 86 বা 86, এবং 86 আর 8 গুণ করলে কত হয় 86 আর 8 গুণ করলে হচ্ছে 94, 86 আর 8 গুণ করলে হচ্ছে 94। এখন আমাদেরকে কি করতে হবে? এই আমাদেরকে তো ক্রমযোজিত গণসংখ্যা লেখা শেষ, আমরা খুব সুন্দরভাবে প্রথমে 8 লিখলাম, 8-এর সাথে 10 যোগ করলাম, এরপরে আমরা কি ক্রমান্বয়ে যোগ করে করে কি আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলাম। এখন আমাদের কি এই গণসংখ্যাগুলো নির্ণয় করতে হবে। আমরা এই গণসংখ্যাগুলো যোগ করব, 8 যোগ 10 18, 18 আর 10 কত হচ্ছে 18, আর 8 যোগ 18, 18 আর 12 কত হচ্ছে 18 আর 12 হচ্ছে 30, 30 আর 20 50, 50 আর 22 হচ্ছে 72, 72, 72 আর 14 হচ্ছে 86, এবং 86 আর 8 হচ্ছে 94। তাহলে আমরা কি এভাবে এনটা আমরা নির্ণয় করলাম। তো এভাবে আমরা কি করলাম, এন নির্ণয় করলাম এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলাম। তোমরা একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো সংখ্যা নেই। এখানে 30 থেকে 34-এর মধ্যে রয়েছে, এখানে 35 থেকে 39-এর মধ্যে রয়েছে, এখানে 40 থেকে 44-এর মধ্যে রয়েছে। তার মানে কি আমরা বলতে পারবো যে এততম পদের মধ্যে মধ্যক হচ্ছে এত। আমাদেরকে কি প্রথমে এই মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে, মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এই মধ্যক n/2 তম পদ দ্বারা আমাদের কি করতে হবে, মধ্যক শ্রেণী নির্ণয় করতে। n কত হচ্ছে 94, n হচ্ছে 94/2 তম পদ। এই 94 ভাগ 2 কত হচ্ছে 47 তম পদ। এই 47 দেখো তো কোথায় রয়েছে, আবার 47 এই এখান থেকে 30 শেষ, এখান থেকে আবার 50 শুরু হলো, তার মানে 30 আর 50-এর মধ্যেই রয়েছে। এই 50-এর মধ্যে রয়েছে 47, তার মানে 47 পদ কত হচ্ছে 45 থেকে 49। তাহলে মধ্যক শ্রেণী কত হচ্ছে 45 থেকে 49, 45 থেকে 49 হচ্ছে মধ্যক শ্রেণী। তো আমাদেরকে কি মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। তো আমি তোমাদের আরও একটু ভালোভাবে যদি বুঝিয়ে দেই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখানে যেহেতু শ্রেণীব্যাপ্তি আকারে দিয়েছে, তার মানে আমাদেরকে কি গণসংখ্যা, আমাদেরকে মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সূত্রটি নির্ণয় করতে হবে। প্রথমেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রয়োজনীয় গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করতে হবে। গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে কি কি রয়েছে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি নির্ণয় করলাম, যেটা প্রশ্নেই দেওয়া ছিল, গণসংখ্যা আমরা প্রশ্নে দেওয়া ছিল সেটাই লিখলাম, এবং ক্রমযোজিত গণসংখ্যা আমরা এভাবে নির্ণয় করব। নির্ণয় করার পর আমরা দেখব গণসংখ্যাটা আমরা এখানে লিখব যে 94। তারপর আমরা কি করব, আমাদেরকে নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণী। দেখো এখানে সরাসরি কি মধ্যক নির্ণয় করা যাবে? প্রথমে আমাদেরকে এই মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে, তারপর এই মধ্যক শ্রেণীর মধ্যে আবার যেটা মধ্যক সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। মধ্যে 45 থেকে 49-এর মাঝামাঝি যেটা, সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে আমাদেরকে। এজন্য মধ্যক শ্রেণীর একটা সূত্র রয়েছে, যদি জোড় হয় তাহলে n/2, এবং জোড় এটা যদি বিজোড় হতো, ধরো 95 হতো, তাহলে কি হতো n+1 আমরা জাস্ট দিয়ে দিতাম, যেটা হতো সেটা, যাতে বিজোড়টা হতো না, যাতে এই 47তম পদ বা যে পদটা আসতো সেখানে দশমিক থাকতো না। এইভাবেই আমরা কি করব, মধ্যক শ্রেণী নির্ণয় করব। মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করব, এই n/2 তম পদ, আর n হচ্ছে 94, বা তোমাদের প্রশ্নে যেটাই থাকুক যোগ করে দেখবে যে কত হয়, সেটা এখানে লিখবে n এর জায়গায় ভাগ 2, যত হবে তততম পদ। এখানে দেখবা যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় রয়েছে ওইতম পদটা। যেহেতু এখানে আমরা 47 পেলাম, আমরা দেখলাম যে এই 50-এর মধ্যে 47, এখান থেকে 30 শেষ, তার মানে 30-এর পরেই 50-এর মধ্যে রয়েছে 47, তার মানে 47 এই শ্রেণীটা হচ্ছে 45 থেকে 49 হচ্ছে মধ্যক শ্রেণী। আমরা দেখলাম এই 45 থেকে 49 হচ্ছে মধ্যক শ্রেণী, আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করলাম। এখন আমরা এই মধ্যক নির্ণয়ের সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। মধ্যক নির্ণয়ের সূত্রটি কি, l
n/2 বাই মাইনাস এফসি গুণন এইচ ভাগ এফএম। এটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এল প্লাস n/2 মাইনাস এফসি গুণন এইচ বাই এফএম। তো আমি তো এখানে যদি আমি তোমাদেরকে পরিচয়গুলো দেই এই সূত্রটার, তাহলে তোমরা দেখবে, দেখো এইগুলো তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। তো এখানে তোমাদের এই সূত্রটার পরিচয়গুলো লাগবে। এল মানে কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করলাম না 45 থেকে 49, তাহলে বুঝলে তো কেন আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করলাম? কারণ আমাদের সূত্রে প্রয়োজন রয়েছে। এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এফসি। এই দেখো এফসি রয়েছে। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত জনসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? এইটা মধ্যক শ্রেণী না? এই যে এটা মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা কোনটা? এই যে 30। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা কোনটা? 30। তাহলে এফসি কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এফসি কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফ সি। এরপর আমরা কি দেখলাম? এইচ আমরা সবাই জানি শ্রেণী ব্যবধান, আমরা জেনেছি। এবং এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর কি? মধ্যক শ্রেণীর কি গণসংখ্যা? এই যে এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম। আমরা কি পরিচয়গুলো দেখলাম। এখন আমরা কি? আমরা জাস্ট মান বসে দিয়ে ক্যালকুলেশনটা করে নিব। তো এল কি আমরা দেখলাম? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 45 প্লাস এন কত আমরা দেখলাম? এন হচ্ছে 94/2 মাইনাস এফসি কত? এফসি হচ্ছে কি? মধ্যক শ্রেণীর, এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে পূর্ববর্তী কত? 30। এখানে আমরা পেলাম 30। এফসি পেলাম কত? 30। আর এইচ আমরা সবাই জানি। দেখো এইচ কত? এখানে কিন্তু একটা দেখার বিষয় আছে। এইচ 30 থেকে 34 কত হচ্ছে? 30, 31, 32, 33, 34 কত হচ্ছে? 5। তাহলে শ্রেণী ব্যবধান কত? 5। আমরা উপরে লিখব 5 এবং আর কত? আরেকটা হচ্ছে এফএম। এফএম কত? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 20। এখন আমরা কি করব? এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে যেহেতু ব্র্যাকেট রয়েছে, তাই আমরা এই ব্র্যাকেটের কাজটা আগেই করে নিব। ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে? এই ব্র্যাকেটের কাজটা আগেই করতে হবে। কত হচ্ছে এখানে? 47 বিয়োগ 30 গুণন আমরা এটাই লিখি এখানে 5/20। তোমরা জাস্ট ক্যালকুলেটরে কিন্তু খুব সহজেই হিসাব করতে পারবে। তারপর আমরা কি ব্র্যাকেটের কাজটা আগেই করব। তো 47 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 17 হচ্ছে। 47 থেকে 30 বিয়োগ করলে কত হচ্ছে? 17। এবং 17 গুণন 5/20। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? এটা তো আমি তোমাদেরকে ভেঙে বোঝাচ্ছি, তোমরা জাস্ট ক্যালকুলেটরে একবারে হিসাব করবে। 45 লিখবো। এরপর কি? এই 17 গুণন 5/20 করলে কত হয়? 4.25। তারপর আমরা কি করব? 45-এর সাথে ওই 4.25 যোগ করে দেবো। 4.25 49.25। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবেই আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় আমরা আরেকবার রিভিউ করে নেই। মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে কি প্রয়োজনীয় সারণী প্রথমে তৈরি করতে হবে। 1 নম্বর আমরা কি করব? শ্রেণীব্যক্তি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তারপর আমরা গণসংখ্যা এটা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা এই প্রথম গণসংখ্যাটা দিব, তারপর এটার সাথে এই পরবর্তী গণসংখ্যাটা যোগ করে দেব। তারপর এই গণসংখ্যা আবার এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরবর্তী যে গণসংখ্যাটি রয়েছে সেটা আমরা যোগ করে দিব। তারপর এটার সাথে আমরা পরবর্তী গণসংখ্যা যোগ করে এভাবে ক্রমান্বয়ে যোগ করে করে আমরা কি করব? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পর আমাদেরকে এন গুলো বা গণসংখ্যাগুলো যোগ করে দেখতে হবে যে এখানে কত রয়েছে, জোড় নাকি বিজোড়। আমরা এন যোগ করে দেখলাম যে 94। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী নির্ণয়ের সূত্র কি? n/2 তম পদ। যেহেতু এখানে জোড় রয়েছে, যার কারণে আমাদের কি n/2। এখানে যদি আবার বিজোড় থাকতো, ধরো 95 বা 93 এরকম থাকতো, তাহলে n + 1/2। তো এখানে যদি ধরো 95 থাকতো, তাহলে আমরা কি লিখতাম? 95
যোগ 1/2 যেটা হতো তততম পদ। তারপর আমরা কি এখানে 47তম পদ পেলাম। আমরা এখানে দেখলাম যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে যে 47তম পদটা কোথায় রয়েছে। দেখো এখান থেকে আমরা দেখলাম যে এখান থেকে 30 শেষ, তার মানে কি 47 তো 30-এর আগে নেই, 30-এর পরে রয়েছে, তার মানে এটা এখানে এই উপরের 3টি ঘরে হবে না। এখানে 50, তার মানে কি এখানে 50 পর্যন্ত রয়েছে, 30-এর উপর থেকে এবং 50-এর নিচ থেকে রয়েছে, তার মানে কি এখানেই আমাদের মধ্যক শ্রেণী রয়েছে, আর 47তম পদটা আমাদের এখানেই রয়েছে। তাহলে এটাই হচ্ছে এর সোজায় যেটা যে শ্রেণীটা রয়েছে সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। 45 থেকে 49 হচ্ছে মধ্যক শ্রেণী। যখন আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় হয়ে গেল তখন আমরা কি করব, মধ্যক নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটা আমরা বসিয়ে দেব। মধ্যক নির্ণয়ের জন্য যে সূত্রটি সেটা হচ্ছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, L প্লাস n/2 মাইনাস fc, আমরা ব্র্যাকেট দেবো এইভাবে, এরপর গুণ h ভাগ fm। এখানে n হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, আমরা যে শ্রেণীটা বের করলাম মধ্যক শ্রেণী তার নিম্নসীমা, মানে প্রথমটা নিম্নসীমা n/2 আমরা জানি, n/2 আমরা বের করেছি, সরাসরি 47 আমরা লিখতে পারবো এখানে, মাইনাস fc কি, fc হচ্ছে মধ্যক শ্রেণীর, এই যেটা হচ্ছে মধ্যক শ্রেণী এবং তার যে পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, মানে কি মানে হচ্ছে তার আগের ক্রমযোজিত গণসংখ্যাটা, আর তার আগের ক্রমযোজিত গণসংখ্যা কত, 30, আমরা এখানে লিখলাম 30। তারপর কি বলেছে এইচ কত, শ্রেণী ব্যবধান, আমরা দেখলাম শ্রেণী ব্যবধান হচ্ছে 5, আর গুণ 20 কি fm মানে গণসংখ্যা, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা fm হচ্ছে আমরা দেখলাম 20। তো আমরা লিখলাম, লেখার পর আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেবো। যেহেতু এখানে আমরা দেখলাম যে ব্র্যাকেট আছে, তার মানে কি আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে নেই। আমরা এই 47 বিয়োগ 30 করলাম সমান হচ্ছে 17, 17-এর সাথে এই যে 5 গুণ করে আমরা 20 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা ক্যালকুলেশন করে কত হলো 4.25। তারপর আমরা 45-এর সাথে 4.25কে যোগ করে দিলাম 49.25। আশা করি তোমরা মধ্যক নির্ণয় বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রচুরক। প্রচুরক নির্ণয় করে একদম খুবই সহজ, কোনো ঝামেলা নেই, জাস্ট সূত্র বসিয়ে দিলে প্রচুরক হয়ে যাবে। তো তার আগে আমরা প্রচুরকের একটি প্রশ্ন দেখে নিই। দেখো এখানে একটি প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটি থেকে আমরা প্রচুরক নির্ণয় করব, নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করে। এখানে শ্রেণীব্যাপ্তি দিয়েছে আর গণসংখ্যা দিয়েছে। আমরা কি করব, জাস্ট আমরা এভাবে আমরা কি করব, প্রচুরক নির্ণয়ের জন্য সারণী, কিছুই করা লাগবে না, জাস্ট আমরা এখানে কি প্রশ্নটাই এখানে তুলে নিয়েছি, শ্রেণীব্যাপ্তি লিখেছি আর কিন্তু কোনো সারণী আমরা তৈরি করিনি, কারণ প্রচুরক নির্ণয়ের জন্য আর কোনো সারণীর প্রয়োজন হয় না। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যেটা কিন্তু প্রশ্নেই দিয়েছে, আমরা কিন্তু সরাসরি দেখো এভাবেই কিন্তু আমরা তৈরি করতে পারতাম, জাস্ট এই যে এভাবে যে লম্বি দিয়েছে এভাবেও আমরা তৈরি করে কিন্তু প্রচুরক নির্ণয় করতে পারবো, কিন্তু সবচেয়ে ভালো হয় এভাবেই সারণীটি এভাবে তৈরি করা। শ্রেণীব্যাপ্তি লিখে যেগুলো গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি দিয়েছে সেগুলো লিখবা এবং গণসংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবা। লিখার পর জাস্ট সূত্রটা এখানে তোমাদেরকে লেখার পর কি করতে হবে, প্রচুরক শ্রেণীটা প্রথমে নির্ণয় করতে হবে, কারণ এখানে এল যেহেতু দেখো সূত্রে এল আছে না, তার মানে এল মানে কি প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, তার মানে কি প্রচুরক শ্রেণীটা আমাদেরকে নির্ণয় করতে হয়। প্রচুরক শ্রেণী কি, জাস্ট প্রচুরক শ্রেণী নির্ণয় করা খুব সহজ। আমরা গণসংখ্যাগুলোর দিকে তাকাবো, সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা, 5, 7, 10, 15, 13, 8, এর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা বলো তো। আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো যে এই 15 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা, এর উপরে আর কোনো গণসংখ্যা এখানে নেই, তার মানে কি প্রচুরক শ্রেণী হচ্ছে এটা সবচেয়ে বেশি বার, এই 71 থেকে 80 বার রয়েছে, এই জন্য 80, এই 71 থেকে 80 হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা এখানে লিখবো 71 থেকে 80 হচ্ছে প্রচুরক শ্রেণী। তারপর আমরা কি করব, দেখো খুব সহজ না প্রচুরক শ্রেণী নির্ণয় করা, মধ্যকের মতো কিন্তু অত ঝামেলাও নেই, জাস্ট আমরা কি করব, সূত্র বসিয়ে দেবো। সূত্র কি, প্রচুরক সমান L প্লাস f1 ভাগ f1 প্লাস f2 গুণন এইচ, এটাই হচ্ছে প্রচুরকের সূত্র। প্রচুরকের সূত্র কি, L প্লাস f1 ভাগ f1 প্লাস f2 গুণন এইচ। এল কি আমরা ইতিমধ্যেই কিন্তু শিখেছি, এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর কি নিম্নসীমা, মানে কি এই যে 71 আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করলাম না, 71 থেকে 80, এই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল, তার মানে কি 71 আমরা লিখলে এইভাবে আমরা সাইটে যদি উল্লেখ করে দিই তাহলে কিন্তু ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে f1 f2 এগুলো কি, এগুলো তো আমরা এতক্ষণ থেকে কিন্তু জানিনি, তাহলে f1 এবং f2 নির্ণয় করা খুব সহজ। f1 মানে হচ্ছে এই যে গণসংখ্যাটা রয়েছে, প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে সেটা থেকে এই তার আগের গণসংখ্যাটা বিয়োগ, তার আগের গণসংখ্যাটা কি বিয়োগ, এই 15 থেকে 10 বিয়োগ, অর্থাৎ 15 মাইনাস 10, 15 মাইনাস 10 সমান কত হয় 5। আর f2 হচ্ছে তার পরের এই 15 থেকে পরের গণসংখ্যাটা বিয়োগ, তার মানে কি f2 হচ্ছে 15 মাইনাস 13 সমান কত হচ্ছে 2, এটাই হচ্ছে
মূলত F1 এবং F2। F1 F2 আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এখানে প্রথমে কিন্তু F1 আছে এবং ভাগ দিয়ে F1 এবং F2 রয়েছে। তাহলে আমরা F1 F2 আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। F1 F2 নির্ণয়ের জন্য আমরা দেখব আমরা যে প্রচুরক শ্রেণীটা নির্ণয় করলাম তার যে গণসংখ্যাটা রয়েছে, গণসংখ্যার সাথে F1 এর জন্য কি আগের প্রথমের F1 মানে কি প্রথমের যে গণসংখ্যাটা রয়েছে সেটা আমরা বিয়োগ করে দেবো। 15 মাইনাস 10 সমান হচ্ছে 5। তার মানে F1 কত হচ্ছে 5। আমরা প্রথমে আগে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটা লিখে নিই, তারপর আমরা F1 লিখব। F1 কত? F1 আমরা নির্ণয় করলাম 5, কারণ এই 15 থেকে 10 বাদ দিলে হয় 5। আমরা এখানে দেখিয়ে দিয়েছি 5। তারপর কি আমাদেরকে নির্ণয় করতে হবে? F1, আবার F1 আমরা নির্ণয় করেছি। F1 কত? 5 প্লাস F2 আমরা কত নির্ণয় করলাম? F2 আমরা নির্ণয় করেছি 10। F2 কিভাবে নির্ণয় করব? যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাটা রয়েছে সেই গণসংখ্যার সাথে পরের গণসংখ্যাটা মানে কি দ্বিতীয় গণসংখ্যাটা আমরা বিয়োগ করে দেব। 15 মাইনাস 13 সমান হচ্ছে 2 গুণন কত? এইচ কত? এইচ হচ্ছে 10। দেখো এখানে কি 41 থেকে 50, 41 থেকে 50 হচ্ছে না, 41 থেকে 50 হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে আমরা এভাবেই সুন্দর করে হিসাব করব। 71 যোগ আমরা যদি এটা 5 দশে কত করব? 50। এই যে এটা এই উপরের সংখ্যাটার সাথে উপরের সংখ্যা, এখানে নিচে একটি 1 আছে না, তার মানে কি এই 5 এর সাথে আমরা 10টা যোগ করে দেব। 50, 5 দশে 50। আর এখানে হচ্ছে 7, আমরা 7 লিখবো বা আমরা একবারে যোগ করেও দিতে পারি। এরপর কি আমরা এই 50-এর সাথে 7 কি করব? ভাগ করব। 50 ভাগ 7 করে আমরা দেখব যে কত হয়। তো আমরা কি করব? 50 ভাগ 7 করব। 50 ভাগ 7 আমরা ক্যালকুলেটরে হিসাব করব, দেখব যে 7.14 হয় এবং 7.14 এর সাথে এই 71টা আমরা কি করব? যোগ করে দেব। 71 যোগ হিসাবে আছে না, 71 যোগ 7.14, তার মানে কি 78.14। এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রচুরক। আমরা এভাবে এখানে নিচে লিখে দেবো যে নির্ণয় প্রচুরক হচ্ছে 78.14। এভাবেই আমরা প্রচুরক নির্ণয় করব। তো আমরা প্রচুরককে আরেকবার রিভিউ করি। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের যে প্রথমে কি করতে হবে? শ্রেণীব্যক্তি লিখতে হবে, প্রশ্নেই দেওয়া থাকবে। গণসংখ্যা লিখতে হবে, প্রশ্নেই দেওয়া থাকবে। এবং আমাদেরকে জাস্ট প্রচুরক শ্রেণীটা নির্ণয় করতে। প্রচুরক শ্রেণী নির্ণয় করা খুব সহজ। সবচেয়ে যে বড় গণসংখ্যাটা রয়েছে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 15, তার মানে 15-এর এই যেটা রয়েছে 71 থেকে 80, এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। আমরা লিখলাম প্রচুরক শ্রেণী 71 থেকে 80। তারপর আমরা প্রচুরকের সূত্রটি বসিয়ে দিলাম। প্রচুরকের সূত্র কি? L প্লাস F1 ভাগ F1 প্লাস F2 গুণন এইচ ইন্টু, এটাকে বলা হয় গুণকে বলা হয় ইন্টু এইচ। আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আমরা এখানে বসিয়ে দিলাম। F1 কি? F1 হচ্ছে কি এই প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে তার থেকে পূর্ববর্তী বা প্রথম যে গণসংখ্যাটা রয়েছে সেটা বিয়োগ, তার মানে কি 15 মাইনাস 10 সমান হচ্ছে 5। আমরা 5 এখানে লিখলাম। এরপর F1 যোগ F1 আমরা 5 পেয়েছি এবং F2 হচ্ছে আমরা কি পেলাম? 2, 15 মাইনাস 13, অর্থাৎ পরবর্তী যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে 15, সেটা থেকে পরবর্তী যে গণসংখ্যাটা রয়েছে সেটা বিয়োগ বা মাইনাস, সেটা আমরা কত পেলাম? 2 পেলাম। আমরা লিখলাম 2 এবং গুণন এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান আমরা দেখলাম 10। তো আমরা লিখলাম এখানে আমরা এইটার সাথে এই 5-এর সাথে 10কে গুণ করে দিলাম এবং 5-এর সাথে 7 2 যোগ করলাম, কত হলো? 7 এবং 5 10 50। আমরা এটাকে ভাগ করলাম 7.14 এবং তারপর আমরা কি করলাম? 71-এর সাথে 7.14কে যোগ করে দিলাম। তো আমাদের নির্ণয় প্রচুরক কত হলো? 78.14। এখানে আমাদেরকে গুণের কাজটা সবচেয়ে আগে করতে হবে, ভাগ এবং গুণের। এই জন্যই আমরা কি এই যোগটা সবার পরে যোগ করে দিয়েছি। প্রথমে গুণের কাজ করতে হয়, এই জন্যই আমরা যোগের কাজ করে দিয়েছি। তো আশা করি তোমরা মধ্যক, প্রচুরক এবং গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় বুঝতে পেরেছো। তো বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে আমাকে জানিয়ে দাও। এখন তো আমাদের দেখো পরীক্ষায় কিন্তু আরেকভাবে সৃজনশীল আসতে দেখা যায় যে আমাদেরকে কি বলা হয় যে নিচে এতগুলো সংখ্যা দেওয়া হলো, এই সংখ্যাগুলো থেকে তখন আমাদেরকে কি নিজেদেরকে এই সারণীগুলো আমাদেরকে দেওয়া থাকে না, তখন আমাদেরকে নিজেদেরকেই খুঁটি ঘটে আমাদেরকে টেলিচিহ্ন ব্যবহার করে ইত্যাদি করে আমাদেরকে সারণী নির্ণয় করতে হয়। তো এই একটি ব্যতিক্রম নিয়ম তোমাদের সৃজনশীল আসে, সেটা তোমাদেরকে জানতে হবে। জাস্ট তোমাদেরকে কি সারণীটা তৈরি করতে হবে। এভাবে জাস্ট একটা সারণী তৈরি করতে হবে। সারণী যদি তৈরি করতে পারো তারপর তো গড়, মধ্যক, প্রচুরক সব কিছু তোমরা নির্ণয় করতে পারবো। আয়তলেখ, অজীব রেখা, যেটা আমি একটু পরবর্তী ক্লাসে এই আয়তলেখ অঙ্কন, অজীব রেখা অঙ্কন, বহুভুজ অঙ্কন করা শিখাবো, যেটা তোমরা পরবর্তী ক্লাসে পাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমার এই চ্যানেলে প্রবেশ করে তোমরা পরবর্তী ক্লাসটি করে নিও। আমি জাস্ট তোমাদের 3টে সৃজনশীল প্র্যাকটিস করাবো। এই 3টে সৃজনশীল থেকে তোমরা 100% কমন পাবে। অবশ্যই তোমরা 10 মার্ক ইজিলি তুলে নিতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।